that we want to organize one peaceful dharna. अगर आप पेंडल नहीं करने देंगे तो हम रास्ता में बैठेंगे, अगर आप किसी को नहीं आने देंगे, रोक देंगे रास्ता में, तो हम अकेला रहेंगे। ये तो मेरे को हक है ना। তিনি তো ধর্ণা দিতে ব্যস্ত, অনশনে বসবেন না তো। বলে আপনার অনশন দেখে দেখে দিদি আমরা ক্লান্ত, ধর্ণা তো অনেক দূরের কথা, অনশন করলেও তার রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারবে না। আমরা তো উপোস করা মানুষ, আমি উপোস করি, এই যে আমার বড় ননদ পাশে বসে আছেন তিনিও উপোস করেন, কিন্তু 26 দিন অনশন করে ভাই 2 কেজি ওজন বেড়ে যায়, এ তো আমি জানি না। 26 দিন তিনি কিন্তু কিচ্ছু খাননি, তিনি শুয়েছিলেন। আপনিও তো ছিলেন। হ্যাঁ আমি তো ছিলাম, কোনোদিন কিন্তু আগে এক ফোঁটা কিচ্ছু খেতে দেখিনি, সোয়ার অন গড। মমতাদির ভাইয়ের বউরা নিত্য আসতেন, দুবেলা আসতেন, তারা আসলেই মমতাদি বাথরুমে চলে যেতেন। আমাকে সজল ঘোষ বলেন যে দিদি তুমি কি মমতাদিকে, ও তো মমতাদি বলে না, তুমি কি দিদিকে কখনো খেতে দেখেছো? না। আমার সঙ্গে কালকে দেবাশিস ধর বলে উত্তর সোনারপুর IPS, হ্যাঁ উনি আমাকে বললেন, বা কেউ বলেছেন মমতাদি তো দুপুরে নাকি বা সকালে নাকি একটা চকলেট খেয়ে নিত। আমার তো তুমি জানো চকলেট খেয়ে কোনোদিন উপোস করা যায়? কোনোদিন জানি। মানুষ এখন ব্যানার্জি পরিবারকে সহ্যই করতে পারছে। আমি কিন্তু এতদিন মমতাদির সঙ্গে ছিলাম, মমতাদি আর কোনোদিনও ব্যাক করতে পারবেন, কিন্তু মানুষ মমতাদিকে এখন ইগনোর করেছে। মমতাদি তো ইস্তফা দেননি, মমতাদিকে রাজ্যপাল সরিয়ে দিয়েছে। মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, পাপ বাপকেও ছাড়ে না। অভিষেক নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, আমি তো এখন রাস্তায় বেরোতে পারি না, আমাকে সাপোর্ট নিয়ে বেরোতে হয়, তবু আমি কোনো সাপোর্ট নিয়ে রাস্তায় বেরোলে কেউ তো আমাকে চোর বলে না, কেউ তো আমাকে ঢিল ছোড়ে না, কেউ তো আমাকে পচা ডিম ছোড়া তো দূরের কথা। অভিষেককে দেখলাম সেদিন জুতো আর চোর, দিদিকেও তো চোর শুনতে হয়েছে হাইকোর্টে গিয়ে। দিদি যখন সামলা পড়ে গেলেন, দিদিকেও তো বলছে পিসি চোর ভাইপো চোর। এই লজ্জা রাখবো কোথায় একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে? এখন তো তিনি আর মুখ্যমন্ত্রী নেই, তবু একটা এক্স চিফ মিনিস্টারকে চোর শুনতে হচ্ছে মমতাদিকে। অথচ আমরা মমতাদিকে 1 টাকা কিন্তু হাতে নিতে দেখি। তৃণমূলটা তো অবক্ষয় হলো যেদিন থেকে অভিষেক ব্যানার্জি দলের হালটা ধরলেন। গাড়িটা মমতা ব্যানার্জি, কিন্তু স্টিয়ারিং কিন্তু এখন অভিষেকের হাতে। অভিষেক জেলে গেলে কিন্তু আমি এখন বলছি আমি খুব একটা শান্তি পাবো না। আমি তো ওই বাড়ির অন্ন গ্রহণ করেছি, কিন্তু তাকে তো জেলে যেতে হবেই। আমি খুব খুশি যে শুভেন্দু এভাবে যে দৈনন্দিন কাজকর্ম করেন বাড়ি, তাদেরকেও সম্মান দিয়ে মন্ত্রিসভায় তুলে নিয়ে এসেছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু এখন আমাদের মনে হয় মহামতি গোখলে তো অনেক বিদ্বজন ছিলেন, আমি তাকে ছোট করছি না। আজকে বিজেপি যেটা ভাবে, আগামী কয়েক বছর বাদে সারা ভারতবর্ষ সেটা ভাবে। দেখো এক সময় তো আমি মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলাম টানা 32 বছর, তো ওই ব্যানার্জি বাড়ির অনেক অন্ন আমার পেটে আছে। মাসিমাকে আমি ভুলতে পারি না, শ্রীকৃষ্ণের 2টো মা, আমারও 2টো মা। একজন আমার জন্ম দিয়েছেন, তিনি এখনো আর আমাদের মধ্যে নেই, তিনি এখন ওপরে চলে গেছেন। আর মেয়েদের যে সময় মাকে বেশি দরকার হয়, আমি সেই সময়টা মমতাদির মা গায়ত্রী ব্যানার্জি, তিনিও এখন ওপরে, তার কাছে কাটিয়েছি। নানার অসুবিধা হতো, মাসিমা বলতো মাসিমা আজকে না শরীর খারাপ হয়েছে, তখন মাসিমা বলতো তুমি তৈরি না সোনালি? তখন আমি বললাম হ্যাঁ আমি তৈরি হয়েই এসেছি। বলে তাহলে মানে মাসিমা তো বয়স্ক ছিলেন, অত প্যাট ফ্যাট জানতেন না, তাহলে পরিষ্কার হয়ে না। ব্যানার্জি পরিবারটাকেই মানুষ এখন, দিদি বলতেন ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। ব্যানার্জি পরিবারটাকেই মানুষ ইগনোর করছে। কয়েকদিন আগে দেখা গেল অভিষেক ব্যানার্জি, তিনি আমার খুব স্নেহের একজন ছেলে, তাকেও সোনারপুরে কারুর একটা বাড়িতে কেউ মারা গেছে, তাকে উনি সমবেদনা জানাতে গেছেন, তাকেও দেখলাম মানুষ চোর বলছে। মানুষ এখন ব্যানার্জি পরিবারকে সহ্যই করতে পারছে। আমি কিন্তু এতদিন মমতাদির সঙ্গে ছিলাম, মমতাদি আর কোনোদিনও ব্যাক করতে পারবেন না। আমি অত ভালো ইংরেজি বলতে জানি না, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, আমার মেয়েকে ওই জন্য, তার বাবাও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন, আমরা দুজনেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। কিন্তু মানুষ মমতাদিকে এখন ইগনোর করেছে। মমতাদি তো ইস্তফা দেননি, মমতাদিকে রাজ্যপাল সরিয়ে দিয়েছে। মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। কে বলে তোমাকে বন্ধু অস্পৃশ্য অসুচি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এই বলতে গেলেন আমার কান্না আছে। তুমি আছো পরবাসে তাই আছে রুচি, না হলে মানুষ বুঝি চলে যেত মনে,
যখন তুলসী বলে আমার ঘরের যে জমাদার ভাই আসেন, আমি তুলসী বলি, তুলসী চা খাবি? তুলসী হ্যাঁ হ্যাঁ তুলসী একটু বিহারি, হ্যাঁ হ্যাঁ দিদি বৌদি খাবো। আমি তখন নিজের হাতে চা বানাই। আমি ভাবি ওদেরকে তো সবাই অস্পৃশ্য অসুচি বলে দূরে রাখে, আমি কিন্তু তুলসীকে চা দিতে কখনো দ্বিধাগ্রস্ত হইনি। জয় বাংলা, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আজকে দেখবে, আমি তো শুভেন্দু রাশি নক্ষত্র জানি না, আমাকে যে হাত দেখেন বর্তমানে, আমার বড় ননদকে উনি হাত দেখেছেন, উনি বলেছেন জানিস তো মা, শুভেন্দুর কিন্তু পুনর্বসু নক্ষত্র জন্ম। এবং কাকা বলি আমি তাকে, কাকা পুনর্বসু নক্ষত্র মানে তো নামটা শুনে তো একটু ভারী মনে হচ্ছে। বলে হ্যাঁ মা, পুনর্বসু নক্ষত্র তো সবার জন্ম হয় না, পুনর্বসু নক্ষত্র জন্ম হয়েছিল কিন্তু শ্রীরামচন্দ্রের। শ্রীরামচন্দ্র রাজা ছিলেন, অযোধ্যার রাজা ছিলেন। তো শুভেন্দু তো আজকে রাজাই, পশ্চিমবঙ্গের রাজা তো শুভেন্দু। আমরা যতই তাকে মুখ্যমন্ত্রী সম্মানিত করি না কেন, শুভেন্দু তো এখন পশ্চিমবঙ্গের রাজত্বটা নিজের হাতে তুলে নিয়েছে। আমি খুব খুশি যে শুভেন্দু এভাবে যে দৈনন্দিন কাজকর্ম করেন বাড়ি, তাদেরকেও সম্মান দিয়ে মন্ত্রিসভায় তুলে নিয়ে এসেছে। আপনার খুব ভালো লাগছে। তাপসদার যোগ্য নেতৃত্ব। তাপসদা কিন্তু এতদিন, তবে তাপসদা একবার মনে হয় তৃণমূল সময় তাপসদা একবার পরিষদীয় মন্ত্রী হয়েছে। দিদি তো মন্ত্রিসভা ক্রিয়েট করতেন, তো তাপসদা কিন্তু একবার মন্ত্রিসভায় চান্স পেয়েছিলেন। তবে তাপসদা এবার মন্ত্রিসভায় জায়গা পেলেন, আমার খুব ভালো লাগছে। তৃণমূলে হ্যাঁ, বিজেপি তো সর্বব্যাপী, বিজেপি সর্বভারতীয় পার্টি। কিন্তু বিজেপি আজকে যা ভাবে, আগামীকাল ভারতবর্ষ তাই ভাবে। আগে মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু এখন আমাদের মনে হয়, মহামতি গোখলে তো অনেক বিদ্বজন ছিলেন, আমি তাকে ছোট করছি না। আজকে বিজেপি যেটা ভাবে, আগামী কয়েক বছর বাদে সারা ভারতবর্ষ সেটা ভাবে। পাপ বাপকেও ছাড়ে না। অভিষেক নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। কই আমি তো এখন রাস্তায় বেরোতে পারি না, আমাকে সাপোর্ট নিয়ে বেরোতে হয়। তবু আমি কোনো সাপোর্ট নিয়ে রাস্তায় বেরোলে কেউ তো আমাকে চোর বলে না, কেউ তো আমাকে ঢিল ছোড়ে না, কেউ তো আমাকে পচা ডিম ছোড়া তো দূরের কথা। অভিষেককে দেখলাম সেদিন, আমি জুতো আর চোর, দিদিকেও তো চোর শুনতে হয়েছে। হাইকোর্টে গিয়ে দিদি যখন সামলা পড়ে গেলেন, দিদিকেও তো বলছে পিসি চোর ভাই প্রচুর। নিয়ে লজ্জা রাখবো কোথায় একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে? এখন তো তিনি আর মুখ্যমন্ত্রী নেই, তবু একটা এক্স চিফ মিনিস্টারকে চোর শুনতে হচ্ছে। কই আমাকে তো শুনতে হয় না, আমার তো এই বাড়ি, এটা কিন্তু আমার শ্বশুরের নিজের পয়সায় কেনা বাড়ি। শ্বশুর আমাকে বলেছিলেন যে সোনালি এই বাড়িটা আমি কিনলাম। হ্যাঁ বাবা ভালো করে, আমি তুমি সম্বোধনে বলতো, হ্যাঁ বাবা ভালো করেছো। তখন বললেন যে এই বাড়িটা তোমার শাশুড়ির নামে দিই। না বাবা, 3 ছেলে তোমার বেঁচে আছে, বড় ভাসুর তখনও বেঁচে ছিলেন, মেজো ভাসুর এখনো আছে, ছোট ভাসুর আমার ছোট ছেলে আমার বর, 3 ছেলের নামে কেন। তোমার মেয়ে জামাই কারুর আমরা কোনো অসম্মান করবো, তোমার মেয়ে জামাইরা আসলে তাদেরকে মানে খাতির করে খাওয়ানো হবে, তাদেরকে খাতির করে বসতে দেওয়া হবে। বাবা তখন এই বাড়িটা কিনলেন। আরও 10 বছর পরে আমি হয়তো তখন পৃথিবীতে থাকবো না, তোমাদের এই বাড়িতে আসার নিমন্ত্রণ জানানো। সেদিনও হয়তো আমার বাড়িতে বাবা লোকনাথের যেমন পুজো হয়, তেমনি আমার পুজো, আমার এবং আমার স্বামীর উত্তরসূরি তো আমার মেয়ে, তিনি হয়তো করবেন। কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না। কিন্তু কই আমাকে তো চোর শুনতে হয় না, চোর শুনতে হচ্ছে মমতাদিকে। অথচ আমরা মমতাদিকে 1 টাকা কিন্তু হাতে নিতে দেখি। তৃণমূলটা তো অবক্ষয় হলো যেদিন থেকে অভিষেক ব্যানার্জি দলের হালটা ধরলেন। গাড়িটা মমতা ব্যানার্জি, কিন্তু স্টিয়ারিং কিন্তু এখন অভিষেকের হাতে। স্টিয়ারিং ফেল করলে কিন্তু মুশকিল। স্টিয়ারিং ফেল করলে মানুষকে বাঁচানো যায় না। সোনারপুরের ঘটনাকে হাতিয়ার করতে চাইছেন হয়তো, তিনি কি বাঁচতে পারবেন? একসময় তো কি বলে ওই দেবগৌড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, তিনি জেলে গেছেন বলে আমি জানি না। একসময় তো রাজীব গান্ধী বোফোর্স কামান থেকে টাকা নিয়েছে, কিন্তু রাজীব গান্ধী কিন্তু টাকা নেননি। তখন বলা হতো সিপিএম তো খুব দুষ্টু দল, সিপিএম রাজীব গান্ধীর নাকটাকে বোফোর্সের মতো করে এঁকেছিল। সিপিএম, রাজীব গান্ধীর একটা স্লোগান ছিল মেরা ভারত মহান, সিপিএম বলেছিলেন মেরা বোফোর্স মহান হয়। রাজীব গান্ধী কিন্তু হাত জোর করে বলেছিলেন যে আমি বোফোর্সের টাকা নিইনি, আমি বোফোর্সের টাকা নিয়ে পালিয়ে যাব না, তোমরা আমাকে একটু মানে দেশটা চালাতে দাও। রাজীব গান্ধী তো মরেই গেলেন। রাজীব গান্ধীকে কিন্তু আমি খুব পার্সোনালি চিনতাম, আমার ইন্দিরা গান্ধীর থেকেও বেশি শ্রদ্ধা রাজীব গান্ধীর উপর। রাজীব গান্ধী আমাকে পার্সোনালি হাত ধরে তুলেছিলেন, মানে এতে কি বলে দেশপ্রিয় পার্কে যেদিন উনি লাস্ট আসেন মমতাদি হয়ে প্রচার করতে, আমরা নিচে দাঁড়িয়ে আমি খুব ভালো স্লোগান দিচ্ছি, দেশ কা নেতা कैसा है রাজীব গান্ধী जैसा है, গলি গলি মে ছা গে রাজীব গান্ধী আগে। তখন রাজীব গান্ধী আমাকে বললেন নাও উপরাও। দিদি তখন কিন্তু মঞ্চে, দিদি আমাকে বলছেন সোনালি তুই নাম। তখন আমি না, কেন আমি নামবো, আমাকে রাজীব গান্ধী তুলেছে।
দিদি বলছে, তোকে আমি বলছি তুই নাব, আমি বলছি, আমি নাববই না, দেখি তোমার ক্ষমতা বেশি না রাজীব গান্ধীর ক্ষমতা বেশি। তখন দিদি আমাকে বলছে, তুই নাববি না, তোকে ধাক্কা দিয়ে নাও। আমি, তোমার ক্ষমতা দেখি কত। তখন আমি এরকম হাত জেলে বলছি, তোমার ক্ষমতা দেখি কত, তুমি আমাকে নামাও। স্যার দেখুন না, তখন রাজীব গান্ধী তো বাংলা তো বোঝেন না, তখন রাজীব গান্ধী বুঝতে পেরেছেন যে কিছু একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে আমার সঙ্গে মমতা। তখন রাজীব গান্ধী বলছে, কেয়া হুয়া কেয়া হুয়া। রাজীব গান্ধী আমার নামও জানেন না। তারপরে রাজীব গান্ধী যেদিন দিদি গেলেন রাজীব গান্ধীকে সি অফ করতে, তখন রাজীব গান্ধী খুব এক্লেয়ার্স খেতেন। তখন আমার বড় টিপটা দেখে রাজীব গান্ধী চিনতে পারলেন দেশ কা নেতা ক্যাসা হয়। তখন কৃষ্ণা দেবনাথ ছিল। কৃষ্ণা দেবনাথ এখনো কংগ্রেস করেন কিনা আমি জানি না। কৃষ্ণা দেবনাথ বলছেন, সোনালি তোকে বলছি। তখন আমি হাসতে হাসতে বললাম, স্যার রাজীব গান্ধী জয়সা হয়। তখন বললো, কিসকে সাথ আয়ে হো। তখন আমি বললাম, স্যার মেরা নাম সোনালি গোয়া। উনি শুনছেনই না। আমার হাতে দুটো এক্লেয়ার্স দিতে বললেন। আমি বললাম, আমি দিদির সঙ্গে এসেছি। বললেন, খুদ খাও আর মমতাজি কো ভি খিলাও। রাজীব গান্ধী কি বললেন, মমতাজি কো মত ভোট দিজিয়ে। ভোট চাইতে এসছেন মমতাদির জন্য, বললেন মত ভোট দিজিয়ে। তখন সবাই কি মমতাদির জন্য ভোট চাইতে এসছে, বলছে মমতাজি কো মত ভোট दिजिए, वोट लेकर वो जीतेगी, जीत के वो दिल्ली जाएगी, जाकर मेरे को बहुत तंग करेगा। बोले सर ये कर दो बंगाल के बेरोजगार के लिए ये कर दो, बंगाल के बंद कारखाना के लिए खुलने के लिए कर दो, अगर आपको ये पसंद है तो जरूर ममता जी को वोट दीजिए। বলে মমতাদির হাতটা তুলে ধরলেন। তখন সাধারণ মানুষ তো মানে রাজীব গান্ধীকে দেখার একটা ভিড়, আর প্লাস ওরকম একটা আকর্ষণীয় চেহারা। আমি রাজীব গান্ধীকে যে মালাটা দিয়েছিলাম, রাজীব গান্ধী ওই মালাটা রাখলেন না। তখন আমি বললাম, ওই মালাটা উনি ছিঁড়ে ফেললেন। ওই মালাটা ছিঁড়ে উনি নিচে ফেলে দিলেন জনতার মধ্যে। সেই মালাটা কিন্তু এখনো আছে, হয়তো ছিঁড়ে গেছে মালাটা। আমাদের বন্ধু যে অশোকা মণ্ডল, সেই মালাটা তুই আমাকে বলছি, সোনালি দেখ রাজীব গান্ধী আমাকে মালা দিয়েছে। তখন আমি বললাম, তোকে দিল তাহলে আমাকে দিল না কেন? রাজীব গান্ধী যাকে মনে হয়েছে তাকে দিয়েছে। অশোকা এখন আর ভালো নেই, অশোকা ক্যান্সারে আক্রান্ত, কিন্তু অশোকা এখন বেঁচে আছে। দেখো, পাপ তো বাপকেও ছাড়ে না। তো অভিষেক যদি ভালো মনে করেন যাবেন, ভগবান যেন তার শুভবুদ্ধির উদয় করেন বা শুভবুদ্ধি উদ্রেক করেন, না হলে তো তাকে জেলে যেতে হবে। অভিষেক জেলে গেলে কিন্তু আমি এখন বলছি, আমি খুব একটা শান্তি পাবো না। আমি তো ওই বাড়ির অন্ন গ্রহণ করেছি, কিন্তু তাকে তো জেলে যেতে হবেই। তো আমি এই যে মমতাদির আমি এত অ্যান্টি, তার নীতিটার অ্যান্টি। ব্যক্তি মমতাদির কিন্তু আমি অ্যান্টি না। আমি চাই মমতাদি আরো বেঁচে থাকুক, তার রাজনীতি তো শেষ হয়ে গেছে। তিনি তো ধর্ণা দিতে ব্যস্ত। অনশনে বসবেন না তো, অনশন করলেও তার রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারবে না। আমরা তো উপোস করা মানুষ, আমি উপোস করি, এই যে আমার বড় ননদ পাশে বসে আছেন তিনিও উপোস করেন, কিন্তু 26 দিন অনশন করে ভাই 2 কেজি ওজন বেড়ে যায়, এ তো আমি জানি না। 26 দিন তিনি কিন্তু কিচ্ছু খাননি, তিনি শুয়েছিলেন। আপনিও তো ছিলেন। হ্যাঁ, আমি তো ছিলাম। কোনোদিন কিন্তু আগে এক ফোঁটা কিচ্ছু খেতে দেখিনি। সোয়ার অন গড। মমতাদির ভাইয়ের বউরা নিত্য আসতেন, দুবেলা আসতেন, তারা আসলেই মমতাদি বাথরুমে চলে যেতেন। আমাকে সজল ঘোষ বলেন যে, দিদি তুমি কি মমতাদিকে, ও তো মমতাদি বলো না, তুমি কি দিদিকে কখনো খেতে দেখেছো? না। আমার সঙ্গে কালকে দেবাশিস ধর বলে, উত্তর সোনারপুর IPS, হ্যাঁ, উনি আমাকে বললেন, বা কেউ বলেছেন, মমতাদি তো দুপুরে নাকি বা সকালে নাকি একটা চকলেট খেয়ে নিত। আমার তো তুমি জানো চকলেট খেয়ে কোনো উপোস করা যায়? কোনোদিন জানি। 2 কিলো ওজন যে বাড়লো, তাহলে এবারে তিনি বলছে আমি ধর্নায় বসবো, লাগাতার ধর্নায় বসবো। বলো, আপনার অনশন দেখে দিদি আমরা ক্লান্ত। ধর্না তো অনেক দূরের কথা, অনশন করা মানে ফাস্টিং। তখন আমাদের রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী, তখন মানে বছরটা শেষ হয়ে গেছে, তখন সবাইকে হ্যাপি নিউ ইয়ার করছে। তখন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, তাকে তো হিজ এক্সেলেন্সি বলতে হয়। তখন আমাকে বলছেন, হ্যালো সোনালি, আই ক্যান নট সে ইউ হ্যাপি নিউ ইয়ার বিকজ মমতাজি ইজ স্টার্ভিং। তখন ইয়েস স্যার, হিজ এক্সেলেন্সি, আমি বললাম আই ক্যান নট সে ইউ হ্যাপি নিউ ইয়ার স্যার। মমতাদি তো স্টার্ভিং করছেনই না। মমতাদি তো বাথরুম থেকে বেরোচ্ছে, যেমন মমতাদি মুখ মুছতে আসছে। সবার একটা প্রশ্ন, আমাদের বাড়ির তো সবাই ভিড় করে মমতাদিকে দেখতে গেছিল, আর আমি কেন বসেছি না? আমি না বসলে খবরের কাগজে লেখা হতো যে মমতা অনশনে বসলেন, তার ছায়া সঙ্গী তার সঙ্গে বসলেন।